হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। তোমরা জানো ভালো করে এই চ্যানেলটার মাধ্যমে আমি পড়াশোনা সংক্রান্ত নানারকম তথ্য তোমার সাথে শেয়ার করে থাকি। আমরা কিন্তু পিএসসি ক্লার্ক মেন্সের কথা মাথায় রেখে ট্রান্সলেশন করাচ্ছি। এর আগে কিন্তু বিগত বছরে আসা কিছু ট্রান্সলেশন করেছিলাম। আজকে সেই ক্লাসটা কিন্তু পার্ট 2, এটা ইংরাজি থেকে বাংলা ট্রান্সলেশন করাচ্ছি। এরপরে আমরা কিন্তু বাংলা থেকে ইংরেজি করাবো এবং প্রতিবেদন প্রেসিস সবই করাবো। তো তোমরা যারা পিএসসি ক্লার্ক পরীক্ষার্থী আছে তারা অবশ্যই দেখে নিও ক্লাসটা। তো চলো শুরু করাই আজকে ট্রান্সলেশন। আজকে ফার্স্ট ট্রান্সলেশন দেখো, ইট ওয়াজ দ্য, এটা কিন্তু পড়েছিল 2003-এ, ঠিক আছে, 2003-এ পড়েছিল এটা। তবে বারবার বলি, আমি এর আগের ক্লাসেও বলেছি, যখনই এটা শুরু করবে ট্রান্সলেশন করা তার আগে কিন্তু 3 থেকে 4 বার কিন্তু ভালো করে পড়ে নেবে, তারপর কিন্তু শুরু করবে। ইট ওয়াজ দি মান্থ অফ জুলাই, ঠিক আছে, তার মানে কি এটা ছিল জুলাই মাস বা সেটা ছিল জুলাই মাস। দ্য রিভার্স ওয়ার ফুল অ্যান্ড টার্বুলেন্ট অ্যান্ড দ্য রোড ওয়াজ স্লিপারি অ্যান্ড মাডি। তো নদী ছিল পরিপূর্ণ, ফুল মানে কী জানি আমরা, পরিপূর্ণ। টার্বুলেন্ট মানে কি না, অশান্ত, উত্তাল, ঠিক আছে, এগুলো ক্ষেত্রে আমরা বলি কি টার্বুলেন্ট। তো নদী কী ছিল, নদী ছিল পরিপূর্ণ এবং উত্তাল। অ্যান্ড দ্য রোড ওয়াজ স্লিপারি অ্যান্ড মাডি, স্লিপারি মানে কি না পিচ্ছিল, আর মাডি মানে কি কর্দমাক্ত, কাদায় মাখা, কর্দমাক্ত। তাহলে রাস্তা কেমন ছিল, রাস্তা ছিল কর্দমাক্ত আর পিচ্ছিল। আনডাউন্টেড বিদ্যাসাগর সেট আউট অন ফুড। আনডাউন্টেড মানে কি না, যে কারোর কথা শোনে না, জেদি হয়, একরোকা হয়, বা নাছোড়বান্দা বলতে পারি আমরা। তো নাছোড়বান্দা বিদ্যাসাগর সেট আউট অন ফুড, সেট আউট মানে কি না যাত্রা শুরু করা, অন ফুড মানে পায়ে, তার মানে পায়ে হেঁটে যাত্রা শুরু করলেন বা পদব্রজে যাত্রা করলেন। বাট হি হ্যাড টু হল্ড ফর দ্য নাইট অ্যাট এ ভিলেজ 26 মাইলস ফ্রম হিজ হোম। কিন্তু তাকে হল্ট করা মানে কি না অপেক্ষা করা, ঠিক আছে, তাকে রাত কাটাতে হয়েছিল। হল্ট ফর দ্য নাইট মানে রাতটা তাকে কাটাতে হয়েছিল একটা গ্রামে, যেটা 26 মাইল ফ্রম হিজ হোম, তার বাড়ি থেকে 26 মাইল দূরে একটা গ্রামে তাকে রাতটা কাটাতে হলো। নেক্সট মর্নিং, পরের দিন সকালে, হি গট আপ ভেরি আর্লি, তিনি খুব ভোর ভোর উঠলেন। অ্যান্ড প্রসিডেড অন হিজ ওয়ে, এবং তার যাত্রা শুরু করলেন। প্রসিড করা মানে কি আবার শুরু করা, অন হিজ ওয়ে মানে তার যাত্রা, তিনি আবার তার যাত্রা আরম্ভ করলেন। কামিং টু দ্য রিভার দামোদর, দামোদর নদীর কাছে এসে, হি ফাউন্ড দ্য ফেরি বোট অন দ্য অপোজিট সাইড, তিনি দেখলেন পাড়াপাড়ের নৌকা অপর পাড়ে চলে গেছে বা অপর পাড়ে রয়েছে বলতে পারো আমরা। সাচ অ্যাজ হিজ লঙ্গিং টু সি হিজ মাদার দ্যাট হি উড নট ওয়েট। সাচ অ্যাজ হিজ লঙ্গিং টু সি, লঙ্গিং টু সি মানে কি তার দেখার খুব ইচ্ছা, কাকে, তার মাকে। লঙ্গিং টু সি মানে কি ডিজায়ার, খুব স্ট্রংগের ডিজায়ার ক্ষেত্রে আমরা বলি কি লঙ্গিং টু। তাহলে তার মাকে দেখার খুব ইচ্ছা, এতটাই তিনি উদ্গ্রীব ছিলেন, তিনি অপেক্ষা করতেন না। হি উড নট ওয়েট, তিনি অপেক্ষা করতেন না। অ্যান্ড বাট প্লাঙ্কড ইনটু দ্য রিভার, তিনি তাহলে কী করলেন, নদীর জলে ঝাঁপ দিলেন। প্লাঙ্কড ইনটু, এটা কিন্তু ফ্রেজাল ভার্ব। প্লাঙ্কড ইনটু মানে কি ঝাঁপ দেওয়া, ঠিক আছে, ঝাঁপ দেওয়া। দ্য প্লাঙ্কড ইনটু দ্য রিভার, তিনি নদীতে ঝাঁপ দিলেন। অ্যান্ড সাকসিডেড বাই গডস গ্রেস ইন সুইমিং অ্যাক্রস। এবং গড গ্রেস মানে কি না ঈশ্বরের আশীর্বাদে বা ঈশ্বরের কৃপায়, ঈশ্বরের কৃপায় তিনি সাঁতরে পেরিয়ে যেতে সফল হলেন। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে কিন্তু করতে করতে তোমরা কিন্তু ট্রান্সলেশন শিখে যাবে। আমরা আজকে আরও কিছু ট্রান্সলেশন করবো, চলো দেখি। আরও একটা ট্রান্সলেশন করবো আমরা, যেটা কিন্তু এসেছিলো 1999-তে, একটু তুলনামূলকভাবে কিন্তু কঠিন। এটা কঠিন মানে শব্দগুলোই কয়েকটা শক্ত হয়েছে, আর কিছু। টার্নিং ব্যাক, হি আস্কড দ্য পণ্ডিত অ্যাবাউট দ্য মেথড দে ফলোড ইন ইনস্ট্রাক্টিং দ্য বার্ড। টার্নিং ব্যাক মানে কি তিনি পিছন ফিরে, কে বলছেন পিছন ফিরে, তিনি পিছন ফিরে। হি আস্কড দ্য পণ্ডিত, পণ্ডিতকে তিনি জিজ্ঞাসা করলেন। দেখো ম্যাক্সিমাম লেখা কিন্তু হয় পাস্ট পারফেক্টে হবে, ঠিক আছে, নাহলে সিম্পল পাস্টে হবে, ঠিক আছে। হি আস্কড দ্য পণ্ডিত, পণ্ডিতের জিজ্ঞাসা করলেন অ্যাবাউট দ্য মেথড, যে কী পদ্ধতিতে দে ফলোড ইন ইনস্ট্রাক্টিং দ্য বার্ড। ইনস্ট্রাক্টিং মানে কি কাউকে নির্দেশ দেওয়া, কাউকে কিছু শেখানো। তাহলে তিনি জিজ্ঞাসা করলেন পণ্ডিতদের যে পাখিটাকে কী পদ্ধতিতে কিছু শেখানো হচ্ছে বা শিক্ষা দেওয়া হচ্ছে। ইট ওয়াজ শোন টু হিম, তাকে এই পদ্ধতিটা দেখানো হলো। শোন মানে দেখানো হয়েছিল। হি ওয়াজ ইমেন্সলি ইমপ্রেসড, ইমেন্সলি মানে প্রচণ্ডভাবে, ইমপ্রেস মানে কি খুব খুশি, তিনি অত্যন্ত খুশি হলেন। দ্য মেথড ওয়াজ সো স্টুপেন্ডাস দ্যাট দ্য বার্ড লুকড রিডিকুলাসলি আনইম্পর্টেন্ট ইন কম্পারিজন। এখানে একটা ফুলস্টপ হবে, ঠিক আছে। দ্য মেথড ওয়াজ সো স্টুপেন্ডাস, স্টুপেন্ডাস মানে কি বিস্ময়কর, মানে খুব অবাক করা কাণ্ড যাকে বলে, এত সুন্দর পদ্ধতি, এরকম ব্যাপার। দ্য মেথড ওয়াজ সো স্টুপেন্ডাস, পদ্ধতিটা এতটাই বিস্ময়কর ছিল যে, দ্যাট মানে যে, দ্য বার্ড লুকড রিডিকুলাসলি আনইম্পর্টেন্ট ইন কম্পারিজন, পাখিটাকে হাস্যকরভাবে, রিডিকুলাসলি মানে কি
হাস্যকরভাবে বা মজা মতো লাগছে বা হাস্যকরভাবে যেন জোকার লাগছে এরকম টাইপের। রিডিকুলাসলি আনইম্পর্টেন্ট, আনইম্পর্টেন্ট মানে কি না গুরুত্বহীন, তাহলে হাস্যকরভাবে গুরুত্বহীন মনে হচ্ছিল। দ্য রাজা ওয়াজ স্যাটিসফাইড দ্যাট দেয়ার ওয়াজ নো ফ্ল ইন দ্য অ্যারেঞ্জমেন্টস। রাজা এটা ভেবে সন্তুষ্ট ছিলেন যে তার ব্যবস্থায় কোনো ত্রুটি নেই। ফ্ল মানে কি ত্রুটি, ঠিক আছে, কোনো ত্রুটি নেই, এটা ভেবে তিনি খুশি রয়েছেন। স্যাটিসফাইড মানে কি খুশি। রাজামশাই ব্যবস্থাপনার মধ্যে যে কোনো ত্রুটি নেই সে ব্যাপারে খুশি ছিলেন বা সন্তুষ্ট ছিলেন। অ্যাজ ফার এনি কমপ্লেন্ট ফ্রম দ্য বার্ড ইটসেলফ দ্যাট সিম্পলি কুড নট বি এক্সপেক্টেড। অ্যাজ ফার এনি কমপ্লেন্ট, কমপ্লেন্ট মানে কি অভিযোগ, তো ফ্রম দ্য বার্ড ইটসেলফ পাখিটার নিজের কাছ থেকেও কোনো অভিযোগ যে হতে পারে এমন কিন্তু আশা করা হয়নি। কুড নট বি এক্সপেক্টেড, এমন কোনো আশাই করা হয়নি যে পাখিটা কোনো কমপ্লেন করতে পারে, কোনো অভিযোগ করতে পারে। তাহলে এমন কোনো ভাবাই হয়নি যে পাখির দিক থেকে কোনো রকম আমরা কী বলতে পারি না বিরূপ প্রতিক্রিয়া। এই ওয়ার্ডগুলো একটু পেপার পড়তে পড়তে কিন্তু আমরা চলে আসবে যে দেখো অভিযোগ না বলে আমরা বলবো কি বিরূপ প্রতিক্রিয়া, যার এগেনস্টে কিছু করা, এগেনস্টে কিছু বলা। ইটস থ্রোট ওয়াজ সো কমপ্লিটলি চোকড উইথ দ্য লিভস ফ্রম দ্য বুকস দ্যাট ইট কুড নাইদার হুইসেল নর হুইসপার। তার গলা বইয়ের পাতা দিয়ে এতটাই ঠাসা ছিল। চোক টুইথ মানে কি ঠাসা, ঠিক আছে, এটাও কিন্তু ফ্রেজাল ভাব একটা। চোক টুইথ মানে কি পুরো গলা পরিপূর্ণ হয়ে গেছে। দ্য লিভস ফ্রম দ্য বুক, বইয়ের পাতা দিয়ে তার গলা পুরো ঠেসে গেছে। যাতে ইট কুড নাইদার হুইসেল, হুইসেল মানে কি ডাকা, হুইসপার মানে কি সামান্য শব্দ করা, কানে কানে বলাকে বলে আমরা হুইসপার বলি, তো সামান্য শব্দ হচ্ছে হুইসপার। তিনি যাতে সে না ডাকতে পারে না সামান্য শব্দ করতে পারে। ইট সেন্ট আ থ্রিল থ্রু ওয়ানস বডি টু ওয়াচ দ্য প্রসেস। কেউ এটা দেখলে তার শরীরে শিহরণ জাগবে। থ্রিল মানে কি আমরা বলি থ্রিলিং ম্যাচ বলি, থ্রিলিং মুভি বলি, মানে আমাদের যেটা দেখলে আমরা খুব চমকে যাই, ঠিক আছে, এমনইকে বলা হয় থ্রিল বা শিহরণ বলি, আগে ভালো বাংলায় শিহরণ বলা হয়। তাহলে ইট সেন্ট আ থ্রিল থ্রু ওয়ানস বডি, প্রত্যেকের শরীরে এটা শিহরণ জাগাবে টু ওয়াচ দ্য প্রসেস, এই পদ্ধতিটা দেখে। তার মানে আমরা এটা বলতে পারি এইভাবে যে এই ধরনের পদ্ধতি দেখলে যে কোনো কারোর শরীরে শিহরণ জাগবে, ঠিক আছে। পুরো ইংরাজির মতো করে যে বাংলা করতে তা না, তুমি পুরোটা পড়ে নিজের মতো করে তুমি কিন্তু বাংলা করতে পারো। চলো নেক্সট দেখি। ইট ইজ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি অফ আওয়ার টাইম দ্যাট নেতাজি ডিড নট লিভ টু সি ইন্ডিয়া অ্যাটেনিং ইন্ডিপেন্ডেন্স। তো ইট ইজ দ্য গ্রেটেস্ট ট্র্যাজেডি মানে কি দুঃখ, আমাদের সব থেকে দুঃখজনক ঘটনা কি নেতাজি ডিড নট লিভ টু সি ইন্ডিয়া অ্যাটেনিং ইন্ডিপেন্ডেন্স। ভারতবর্ষ যে স্বাধীনতা লাভ করেছে এটা আমাদের দুর্ভাগ্য যে নেতাজি ভারতবর্ষের স্বাধীনতা লাভ দেখতে পারেননি। অ্যাজ হি ওয়াজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্ট্যান্ট আর্কিটেক্টস অফ দিস, যদিও তিনি ছিলেন এই যে ভারত স্বাধীন হয়েছে যাদের জন্য স্বাধীন হয়েছে তাদের অন্যতম স্থপতি। তাহলে এটা আমাদের সময়কার সবচেয়ে বড় দুঃখজনক ঘটনা যে নেতাজি, যিনি ভারতবর্ষের স্বাধীনতা লাভের অন্যতম কারিগর ছিলেন বলতে পারি বা স্থপতি বলতে পারি আমরা। আর্কিটেক্ট মানে কি কারিগর বা স্থপতি, অন্যতম স্থপতি ছিলেন, তিনি ভারতবর্ষের স্বাধীনতা লাভ দেখে যেতে পারলেন না। টুডে উই আর ইন্ডিপেন্ডেন্ট পলিটিক্যালি নো ডাউট, বর্তমানে আমরা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে স্বাধীন। বাট অ্যাট হোয়াট কস্ট, কিন্তু কিসের বিনিময়ে, অ্যাট হোয়াট কস্ট মানে কী দামে, তো দাম না বলে কী বলবো আমরা, কিসের বিনিময়ে। অ্যাট হোয়াট আর আওয়ার হোপস ফর দ্য ফিউচার, আমাদের ভবিষ্যতের আশাই বা কী। দ্য ইন্ডিপেন্ডেন্স কেম অ্যাট দ্য কস্ট অফ দ্য পার্টিশন অফ দ্য সাবকন্টিনেন্ট, ফার্স্ট ইন্টু 2 পার্টস অ্যান্ড নাও ইন্টু 3। তাহলে স্বাধীনতা এসেছিল দেশভাগের মাধ্যমে, পার্টিশন অফ দ্য সাবকন্টিনেন্ট, এই উপমহাদেশের দেশভাগের মাধ্যমে। তো উপমহাদেশকে প্রথমে ফার্স্ট ইন্টু 2 পার্ট, দুটো পার্টে ভাগ করা হয়েছিল, নাও ইন্টু 3। তো দেখো এটা যখন বলছে গল্পটা আমরা তখন ইতিহাসটা মনে করতে পারি যে ভারতকে প্রথমে ইন্ডিয়া পাকিস্তানে ভাগ করা হয়েছিল, তারপর ইন্ডিয়া পাকিস্তান বাংলাদেশে ভাগ হলো। তো আমরা কিন্তু সেই ফিলিংসটা এখানে আনবো এবং বাংলাটা করার চেষ্টা করব যে স্বাধীনতা এসেছিল দেশভাগের মাধ্যমে। প্রথমে এই উপমহাদেশ দুভাগে বিভক্ত ছিল, এখন যেটা 3 ভাগে বিভক্ত, ঠিক আছে। ইয়েট দ্য কন্ডিশন which led to the partition are still present to haunt us and our future generation। তো যে কারণে এই দেশভাগ হয়েছিল তা আমাদের আজও তাড়িত করে। হন্ট করা মানে কি, যেন ভূতের ভয় পাই আমরা, যেমন দুঃস্বপ্ন তেমন তাড়িত করে বলি আমরা। তাহলে এই যে কারণে দেশভাগ হয়েছিল সেটা আমাদের কাছে এখনও দুঃস্বপ্ন, এমনকি আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কাছেও। ফিউচার জেনারেশন মানে ভবিষ্যৎ প্রজন্ম। দিস ইজ স্যাড রিফ্লেকশন অন দ্য পলিসিস অফ আওয়ার লিডার্স, আমাদের রাজনৈতিক যারা নেতা রয়েছে বা নেতৃবৃন্দ রয়েছে তাদের নীতির দুঃখজনক পরিণতি মাত্র। স্যাড রিফ্লেকশন মানে কি দুঃখজনক পরিণতি, ঠিক আছে। পলিসি মানে কি নীতি,
তারা আমাদের রাজনৈতিক যে নেতৃবৃন্দের নীতির দুঃখজনক পরিণতি মাত্র। নেতাজি ওয়ার্নড দেম, নেতাজি তাদেরকে সাবধান করেছিলেন বা সতর্ক করেছিলেন দ্যাট পার্টিশন উড নট সলভ আওয়ার প্রবলেম, দেশভাগ কোনো সমস্যার সমাধান করবে না, বাট ক্রিয়েট নিউ ওয়ান্স, কিন্তু নতুন নতুন সমস্যার কারণ হয়ে দাঁড়াবে। ঠিক আছে, তাহলে আমরা পুরোপুরি এটাকে 3-4বার পড়ার পর আমরা নিশ্চয়ই এটা গেস করতে পারবো যে এটা কী টোনে কথা বলছে বা কিসের ওপর বলছে। তার মতো করে যদি আমরা কোনো ওয়ার্ড না জানা থাকে তাহলে কিন্তু আমরা নিজের মতো করে সেই জায়গায় কী বসালে ভালো হয় এটা ভেবে লিখতে পারি। সবসময় যে সব ওয়ার্ড তোমার জানা থাকবে এরকম কোনো কথা নেই, তার জন্য ঘাবড়ানোর কোনো দরকার নেই। আরেকটা করি চলো আমরা, এটা এসেছিলো পিএসসি ক্লার্কশিপ 2000 এসেছিলো, দ্য মিসিসিপি ইজ ওয়েল ওর্থ রিডিং অ্যাবাউট ইট। তার মানে কি না, আমরা মিসিসিপি সম্পর্কে যথেষ্ট জানি বা আমাদের মিসিসিপি সম্বন্ধে পড়াশোনার যথেষ্ট উপকরণ রয়েছে। ইট ইজ নট এ কমন প্লেস রিভার, এটা একটা সাধারণ নদী নয়। বাট অন দ্য কন্ট্রারি ইট ইজ অলওয়েজ রিমার্কেবল। পক্ষান্তরে বলে এটা কন্ট্রারি হবে, ঠিক আছে, কান্ট্রি না কন্ট্রারি হবে। তো পক্ষান্তরে বলা যায় এটা সর্বদাই মানে উল্লেখযোগ্য। রিমার্কেবল মানে কি উল্লেখযোগ্য, খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এটা সাধারণ নদী নয়, এটা কিন্তু পক্ষান্তরে বলা যায় খুবই উল্লেখযোগ্য। কনসিডারিং দ্য মিসৌরি ইটস মেন ব্রাঞ্চ, ইট ইজ দ্য লংগেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। যদি আমি মিসৌরিকে এর মুখ্য শাখা ধরি, ব্রাঞ্চ মানে কি শাখা, মেন ব্রাঞ্চ মানে মুখ্য শাখা ধরি, তবে এটা কিন্তু বিশ্বের দীর্ঘতম নদী হয়। 4300 মাইলস, কত এটা দৈর্ঘ্য, যার দৈর্ঘ্য 4300 মাইল। ঠিক আছে, ইট সিম সেফ টু সে দ্যাট ইট ইজ অলসো দ্য ক্রুকেডেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। এটাও বলা যায়, আমরা নিশ্চিন্তে বলতে পারি যে এটা পৃথিবীর সবথেকে আঁকা বাঁকা নদী। দেখো ক্রুকেডেস্ট মানে কি বক্র, ঠিক আছে, বক্র নদীর ক্ষেত্রে আমরা বলি বা আঁকা বাঁকা নদী, তো সব থেকে আঁকা বাঁকা নদী কিন্তু এইটা। ইট ডিসচার্জেস 3 times as much as water as the সেন্ট লরেন্স। এর জলবহন ক্ষমতা সেন্ট লরেন্সের 3 গুণ। 25 times as much as the রাইন, রাইন নদীর 25 গুণ। অ্যান্ড 338 times as much as the থেমস, এবং টেমস নদীর 338 গুণ। দেখো অনেকে কিন্তু এখানে লিখবে যে 300, তো 300 না লিখে আমরা কি লিখবো 300 লিখবো। এইগুলো একটু ভাষাটা জানতে হবে আমাকে, ঠিক আছে, শুনতে ভালো লাগে। নো আদার রিভার হ্যাজ সো ভাস্ট এ ড্রেনেজ বেসিন, এর মতো সুবিস্তৃত, দেখো সো ভাস্ট মানে কি বিশাল বিস্তৃত বা সুবিস্তৃত, ড্রেনেজ বেসিন মানে কি অববাহিকা বলি আমরা, তো এর মতো সুবিস্তৃত অববাহিকা কারুর নেই, অন্য কোনো নদীর নেই। ইট ড্রন ইটস ওয়াটার সাপ্লাই ফ্রম 28 স্টেটস অ্যান্ড টেরিটরিজ, এটা 28টা রাজ্য এবং অঞ্চলের মধ্য দিয়ে বয়ে যায় বা নদী বহন করে। ইট ইজ রিমার্কেবল রিভার ইন দিস, এটা আরও একটা কারণে খুব উল্লেখযোগ্য। দেখো রিমার্কেবল ওয়ার্ডটা আমরা আগেও পেয়েছি, মানে উল্লেখযোগ্য বলি আমরা, এটা আরও একটা কারণে উল্লেখযোগ্য দ্যাট ইনস্টিড অফ ওয়াইডেনিং টুয়ার্ডস ইটস মাউথ, দেখো নদীর মুখ মানে কী বোঝায়, আমরা মোহনা বোঝাই, তাহলে আমরা বলতে পারি কি ওয়াইডেনিং মানে কি না চওড়া হওয়া, তাহলে ইনস্টিড মানে কি পরিবর্তে, তাহলে মোহনার দিকে চওড়া হওয়ার পরিবর্তে ইট গ্রোস ন্যারোয়ার অ্যান্ড ডিপার, এটা ক্রমশ সংকীর্ণতর আর গভীরতর হয়েছে। দেখো এখানে কিন্তু একটা কম্পারেটিভ ডিগ্রিতে পড়েছে, তার মানে ক্রমশ সংকীর্ণতর, এই তর ওয়ার্ডটাকে লিখতে হবে তর, তাহলে সংকীর্ণতর, ন্যারো মানে কি না সংকীর্ণ, সংকীর্ণতর, আর এটা মানে কি গভীরতর হয়েছে। আশা করি বুঝতে পেরেছো। আরও একটা দেখি চলো, আরও একটা ট্রান্সলেশন করবো আমরা, যেটা এসেছিলো 2007-এ। এরপর থেকে আমরা কিন্তু বেঙ্গলি টু ইংলিশ করাবো, অনেকগুলো কিন্তু ইংলিশ টু বেঙ্গলি হলো। এ নাম্বার অফ হিরোস অ্যান্ড গ্রেট মেন ওয়ার বর্ন ইন দিস বিউটিফুল গ্রেট ইন্ডিয়া, তো এই সুন্দর মহান ভারতবর্ষে এর নাম্বার অফ মানে কিন্তু এখানে অগণিত, ঠিক আছে, অগণিত, অগণিত কী হয়েছে না হিরোজ মানে কি বীর, অ্যান্ড গ্রেট মেন, গ্রেট মেন মানে কি মহিষী মানুষ বা মহান ব্যক্তি যারা বলি আমরা। তো এই সুন্দর মহান ভারতবর্ষে অগণিত বীর মহিষী মানুষ জন্মগ্রহণ করেছেন। অ্যাজ এ রেজাল্ট অফ দেয়ার এফোর্টস অ্যান্ড এন্ডিওভার দিস কান্ট্রি হ্যাজ নাও রিচড দিস স্টেজ, তাহলে এই দেশ তাদের প্রচেষ্টা, এফোর্ট মানে কি প্রচেষ্টা, অ্যান্ড এন্ডিওভার তাদের যত্নর ফলে দিস কান্ট্রি নাও রিচড দিস স্টেজ, ঠিক আছে, আজকের এই ভারতবর্ষ, তার মানে ভারতবর্ষ এখন যে জায়গায় পৌঁছেছে, তার মানে বলতে পারি আমরা কি আজকের এই ভারতবর্ষ সেই সমস্ত মহাত্মাদের, এটা নিজের মতো করে ঢোকালাম যে মহাত্মাদের তাদের প্রচেষ্টা, উদ্যোগ আর যত্নের ফসল। উই অলসো সিন দ্যাট
থাউজেন্ডস অফ পিপল স্যাক্রিফাইসড দেয়ার লাইফস ইন দ্য ফাইট ফর ফ্রিডম। আমরা দেখেছি হাজার হাজার মানুষ তাদের জীবন উৎসর্গ করেছেন দেশের স্বাধীনতার জন্য। অ্যান্ড হ্যাভ স্মাইলিংলি মোট দ্য গ্যালোস। মোট দ্য গ্যালো মানে কি? ফাঁসি কাঠকে বরণ করা। গ্যালো মানে হচ্ছে ফাঁসি কাঠ। তো হাসি মুখে তারা ফাঁসি কাঠকে বরণ করেছেন। দে গেভ আপ দেয়ার ওন লাইফ টু সেভ আদার্স। অন্যের জীবনের জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। গেভ আপ মানে কি? উৎসর্গ করা। ঠিক আছে। দে ডিড দেয়ার ডিউটিস ব্রেভলি অ্যান্ড দে ওয়্যার গ্রেট হিরোজ। কিছু কিছু জায়গায় দেখবে পুরো ইংরেজির মতো কিন্তু বাংলা করে না করে আমরা যদি ভালো করে নিজের মতো করে লিখতে পারি তাও কিন্তু ভালো মার্কস থাকে। যেমন এখানে যদি আমি বলি দে ডিড দেয়ার ডিউটিস ব্রেভলি, তারা তাদের কর্তব্য সাহসিকতার সঙ্গে সম্পন্ন করেছে। অ্যান্ড দে ওয়্যার গ্রেট হিরো, এবং তারা বীর সন্তান। তো আমাদের কিরম লাগে শুনতে একটা? যদি আমরা এইভাবে বলি যে সেই সব বীর সন্তানেরা তাদের দায়িত্ব সাহসিকতার সঙ্গে পালন করে গেছেন। ঠিক আছে, এইখানে কিন্তু মার্কসটা ক্যারি করে। পুরো এর মতো করে লিখলে কিন্তু সবসময় ভালো মানে হয় না, তাই নিজের মতো করে আমি কিন্তু দুটো সেন্টেন্সকে জুড়ে একটার মধ্যে ঢুকিয়ে দিলাম। ঠিক আছে। ইট ইজ দিস হিরোজ হু মেড আওয়ার কান্ট্রি অ্যান্ড নেশন গ্রেট অ্যান্ড ইমোরাল। এরাই সেই বীর সন্তান যারা আমাদের দেশ ও জাতিকে, দেখো কান্ট্রি মানে দেশ আর নেশন মানে জাতি। এমনিতে নেশন মানে কিন্তু রাষ্ট্র বোঝায়, যেহেতু কান্ট্রি এখানে মেনশন করা আছে তার জন্য নেশন মানে কি? জাতি হবে। তাহলে এরাই সেই সকল বীর সন্তান যারা আমাদের দেশ ও জাতিকে মহান ও অমর, দেখো ইমোরালের বাংলা করলে হয় কিন্তু অমর, এর থেকেও আরও একটা ভালো বাংলা সেটা কিন্তু শাশ্বত। ঠিক আছে, এই ভাষাগুলো একটু জানতে হবে। তার জন্য পেপার পড়াটা কিন্তু প্রতিদিন আধ ঘন্টা করে এখন থেকে পেপার পড়ো, বাংলা এবং তোমার ইংলিশ। তো এরাই হচ্ছে বীর সন্তান যারা আমাদের দেশ ও জাতিকে মহান এবং শাশ্বত রূপ প্রদান করেছেন। দিস কান্ট্রি ইজ নাও ইন ইয়োর হ্যান্ড। এই দেশ এখন তোমার হাতে। ইট ইজ ইউ হু উইল মেক দিস কান্ট্রি মোর অ্যাডভান্সড অ্যান্ড ফার গ্রেটার। তোমরাই হলো সেই দেশবাসী যারা এই দেশকে আরও বেশি প্রগতিশীল, অ্যাডভান্সড অ্যান্ড ফার গ্রেটার, এবং আরও উন্নত করে তুলবে। আরও উন্নত না বলে আমি বলতে পারি কি উন্নততর করে তুলবে। তাহলে কী হলো লাইনটা? এই দেশ এখন তোমাদের হাতে, তোমরা হলে সেই সব দেশবাসী যারা এই দেশকে আরও প্রগতিশীল ও উন্নততর করে তুলবে। তো আমরা কিন্তু প্রিভিয়াস ইয়ারের বেশিরভাগটাই কিন্তু 90% বলতে গেলে কিন্তু আমরা কমপ্লিট করে দিলাম। এরপরে কিন্তু আমরা বেঙ্গলি টু ইংলিশ করাবো। তাছাড়া কিন্তু রিপোর্ট প্রেসি আসছে। তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে একটু লাইক করে দাও, শেয়ার করে দাও, এবং পরে ভিডিওর জন্য কিন্তু সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংকস ফর ওয়াচিং।